আজ সব গুলিয়ে গেল। কোনটা ধর্ম কোনটা অধর্ম সব গুলিয়ে গেল, গুলিয়ে গেল ওদের দেখে। यदा यदा हि धर्मस्य, गीता जी इस देश का प्राण है, गीता सम्मान है। भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। স্বয়ং কৃষ্ণ বলেছিল ধর্মযুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ, এখানে কেউ আপন নয় তোমার। পয়সায় কি হবে, টাকায় কি হবে, এখানেই সবকিছু। আমরা ধর্মের জন্য একদিন কাজ কি হাজার দিন বন্ধ করি। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং। ধর্ম নিয়েই রাজনীতি হবে, এটাই স্বাভাবিক। ভারতবর্ষে রাজনীতি কিভাবে চলবে তারও ধর্ম বলা আছে। মানুষ পরিবর্তন চাই, পশ্চিম বাংলায় পরিবর্তন অবশ্যই হবে। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই গীতা ছুঁয়ে বলছি, সত্যি ছাড়া কিচ্ছু বলবো না। আর সত্যি সব সময় অপ্রিয়, খারাপ লাগবে অনেকেরই, কি করা যাবে? তুষ্ট করার দায় তো আমার নয়। আমি পিউ গীতার নামে শপথ করে বলছি, যা বলবো সত্যি বলবো। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ করলেন কারা? তারা কি সবাই সাধু সন্ত, আধ্যাত্মিক গুরু? দূর দূরান্ত থেকে বাসে ট্রেনে চেপে যারা ছুটে এলেন তাদের পরিচয় কি? রাজনৈতিক দলের ডাকে ব্রিগেড হলে মাঠ ভরান সেই দলের নেতাকর্মীরা। কারা, কেন, কোন উদ্দেশ্যে আসছেন, তাদের লাভ ক্ষতির সত্যিটা সেখানে সবার চোখের সামনে থাকে। এটা তো তেমন কোনো সমাবেশ নয়। সনাতন সংস্কৃতি সংসদের ব্যানারে ডাকা অরাজনৈতিক অনুষ্ঠানে মাঠ ভরালেন কারা? খোঁজ নিতে গিয়েছিল জি 24 ঘন্টা। ভিড়ের মধ্যে অচেনা মুখরা কিন্তু আমাদের সকলের ভীষণ চেনা। কেউ রাজমিস্ত্রি, কেউ পরিচারিকা, কারোর ছোট ব্যবসা আছে। একটা দিন যাদের কাজ বন্ধ মানে রোজগার বন্ধ। দৈনিক আয় 400 টাকা 500 টাকা এরকম। আজকে কাজ ছিল, কিন্তু আজকে অনেকদিন ধরে ভেবেছি যে ওখানে গীতা পাঠ হবে, হ্যাঁ ওখানে আসবো। দৈনিক আয় 500 টাকা। 500 টাকা মানে সংসার ঠিক মতো চলে তাতে? কোনো রকমই চলে। তো আজকের দিনে কাজ ছিল, কোনো কাজ? হ্যাঁ কাজ ছিল। তো কাজে গেলেন না? না, বেশিরভাগই ঠিকা শ্রমিকের কাজ করেন, কেউ রাজমিস্ত্রির কাজ করেন, কেউ আবার রড সাপ্লাই করেন। দৈনিক আয়, আর সেই আয়তেই দৈনিক ব্যয়। দিন আনে দিন খায় মানুষ, কিন্তু তারপরেও ধর্মের টানে তারা ছুটে এসেছেন। ধর্মের টানে কাজ ছেড়ে ছুটে এসেছেন ব্রিগেডের মাঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছিলেন তাদের কথা শুনুন। খুব কষ্টের সংখ্যা চলছে। আমার ভালো হবে, গীতা পাঠ শুনলে ঘরের মঙ্গল হবে এবং গৃহস্থর মঙ্গল হবে। সাইকেল রিপেয়ার করি, এটা আমার ধর্ম, তাই কাজ বন্ধ হলেও আমি এখানে এসেছি। আমি এই লোকসানটাকে লোকসান মনে করি না। আমি টোটো চালাই। তাহলে আজকে এলেন, আজকে তো কাজ বন্ধ হয়ে গেল। বন্ধ তো কি হবে, একদিনকার ব্যাপার। পয়সায় কি হবে, টাকায় কি হবে, এখানেই সবকিছু। আমাদের পুরাতন ব্যাগের ব্যবসা। আমরা ধর্মের জন্য একদিন কাজ কি হাজার দিন বন্ধ করতে পারি। একদিনের রোজগারের সঙ্গে কম্প্রোমাইজ করে তারা আজকে ছুটে এসেছেন এই ব্রিগেডের ময়দানে গীতা পাঠ শুনতে। তাদের বিশ্বাস এই গীতা পাঠই আগামীতে তাদের জীবন বদলে দেবে। একেই বলে হয়তো বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। সত্যের খাতিরে তর্ক তো করতেই হবে। ধর্ম মানে তো সত্যি। সত্যের পথ কি,
শিক্ষা, স্বাস্থ্য, দুবেলা দুমুঠো খাবারের জোগানই তো খেটে খাওয়া মানুষের জীবনের সব থেকে জ্বলন্ত সত্যি। এ কথা কি অস্বীকার করা যায়? তবে গীতা পাঠের ব্রিগেড সেই ভাবনা গুলিয়ে দিল। ছুটি যদি না দিত চাকরি ছেড়ে দিতাম। কর্মে আমাদের বাধা আসবেই, গীতার বাণী নিজের কাছে উৎসর্গ করে আমরা চলছি। সত্যিই কি কোনো ফলের আশা না করেই ব্রিগেডে ছুটে আসা? নদিয়ার শান্তিপুর থেকে আসা তাঁত শিল্পীরা বলেই দিলেন তারা কি চাইছেন, কোন ভরসায় একদিনের রোজগার শিখিয়ে তুলে কলকাতায় এলেন। বিষয়টা হলো পরিবর্তন যদি আসে সাধারণ মানুষের পেটের কথা মোদিজি সরকার ভাববে, এটার ভেবেই আমরা গীতা পাঠের আয়োজনে আমরা যাচ্ছি। আর ইতিমধ্যে শান্তিপুর থেকে যারা তাঁত শিল্পীরা তারা এসছেন, প্রত্যেকের একটাই কথা যে পরিবর্তন চাই। परित्राणाय साधूनां রাজনীতি, ধর্ম, আজকের বাংলার এটাই কি তাহলে সব থেকে বড় সত্যি? ধর্ম মানে কি? সত্যি। সত্যের পথ কি? টার্গেট সেট করে রাজনৈতিক কর্মসূচি পালন করা, নাকি সত্যি যে মানুষ তিন বেলা ঠিক করে খেতে পায় না তার খাওয়ার বন্দোবস্ত করা বা নিশ্চিত করা, যে বাচ্চা টাকার অভাবে স্কুল যেতে পারছে না তার শিক্ষাটা এনশিওর করা, যে অর্থের অভাবে ডাক্তার দেখাতে পারছে না তার জন্য ডাক্তার বা চিকিৎসার বন্দোবস্ত করা। শিক্ষা, স্বাস্থ্য, মানুষের মৌলিক অধিকার তাদের কাছে পৌঁছে দেওয়া। ধর্ম কি? ধর্ম তো সত্যের কথা বলে, গীতা তো সত্যের পাঠ শেখায়। আমাদের রাজনীতি যে পথে এগোচ্ছে তা কি সত্যি সত্যের পথ? यूं लग रहा था लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो। কলকাতা জানে শীতকাল মানেই লাল ঝান্ডার ব্রিগেড। লাল নিশানে মোড়া ধূসর প্রান্তরে বহু মানুষের সমাগম। সমাজতন্ত্র থেকে শ্রেণীর লড়াই, মুহুর্মুহু স্লোগান, দুনিয়ার মজদুর এক হও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলায় সবকিছু। সর্বহারার মুক্তিকে ছাপিয়ে গিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই আর জয় শ্রীরামের সোচ্চার উচ্চারণ। 26-এর বিধানসভা ভোটের ঠিক আগে রাজনীতির ব্রিগেডে পথ করে উড়ল ধর্মের ধ্বজা। উপলক্ষ সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর। রবি সকালে সাধু সন্ত সাধারণ মানুষের ভিড়ে উজ্জ্বল উপস্থিতি বঙ্গ বিজেপির তাবর নেতাদের। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ, তথাগত রায়, ছিলেন অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী রাও। উল্লেখযোগ্য উপস্থিতি রাজ্যপাল সিভি আনন্দ বোসের। মঞ্চে ছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী, সাধ্বী ঋতম্ভরা, कार्तिक महाराज, महामंडलेश्वर ज्ञानानंद जी महाराजेर मतो साधु संतेरा। 2023 में इसी ग्राउंड में लगभग 1 लाख से अधिक की उपस्थिति हुई। 1.25 लाख गीता पाठ हुए। पिछले वर्ष अपने सिलीगुड़ी पश्चिमी बंगाल में ही वहाँ 1,27,000 की रजिस्ट्रेशन हुई और वहाँ भी गीता पाठ हुआ और 5,000 से प्रारंभ हुआ यह अभियान इस बार 5 लाख की संख्या तक आगे बढ़ा है। রবিবার কাক ভোর থেকে ব্রিগেড মুখী জনতার ভিড় রাস্তায়। কেউ এলেন ঘোড়ায় চেপে, হাতে নাচছে খোলা তরোয়াল। কেউ নিজেকে সর্বাঙ্গ মুড়ে ফেলেছেন শীত বস্ত্রে। পোশাক যাই হোক, সকলেরই গন্তব্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ব্রিগেডেও উৎসবের মেজাজ। মতুয়া নৃত্যে পা মেলালেন বহু মানুষ। হলো ত্রিশূল নৃত্য, ভজন, কীর্তনও। শুধু হিন্দু ধর্মাবলম্বী নয়, রবির ব্রিগেডে হাজির ছিলেন মুসলিম ধর্মাবলম্বীরাও।
बेटा भाई चाल की इंसानियत, गीता भाई चाल की सिखाता है, इंसानियत सिखाता है, सेक्रीफाइस सिखाता है। ये सब हम लोग के गीता जो मिलता है, इसीलिए हम लोग आए। इस देश का वजूद सनातन धर्म से हुआ है, सनातन नहीं तो ये देश नहीं है, इसीलिए हम लोग सनातन धर्म के साथ आते हैं, सनातन धर्म को मजबूत करने के लिए आए। रामकृष्ण हरे हरे गीता पाठ घरे घरे, और कोलकाता के पत्ता पत्ता पर आज यूं लग रहा था लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो। ব্রিগেডের রাজনৈতিক পিচে আগেও চুটিয়ে ব্যাটিং করেছে ধর্ম, ঠিক যেমন 2023-এর ডিসেম্বর, সেবারও ব্রিগেডে গীতা পাঠের আসর বসে। লক্ষ্যমাত্রা ছিল 1 লক্ষ জনসমাগমের। 2025-এর ডিসেম্বরে সেই একই জায়গায় আবার গীতা পাঠ। এবার লক্ষ্যমাত্রা 5 লক্ষের। রেকর্ড ভিড়ের নিরিখে লক্ষ্য পূরণ হলো কিনা সে প্রশ্ন ভিন্ন, কিন্তু 2023 সালে ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানের ঠিক পরের বছর 2024 সালে দেশে হয় লোকসভা ভোট। ঘটনাচক্রের সামনেই বিধানসভা ভোট। ব্রাত্য ব্রিগেড কি তাহলে আবার 2026-এর বিধানসভা নির্বাচনের আবহ বা আঁচ একটু বাড়তেই প্রাসঙ্গিক হয়ে উঠছে, কারণ নামে গীতা পাঠ বা ধর্মীয় সমাবেশ হলেও এর মধ্যে রাজনীতির অঙ্ক দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্বভাবতই প্রশ্ন, লাল থেকে গেরুয়ায় বদলে যাওয়া ব্রিগেড থেকে ভোটের ফসল উঠবে কার গোলায়? परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता। গীতা প্রসঙ্গ এলেই মনে আসে মহাভারত আর কুরুক্ষেত্রের যুদ্ধের কথা, আর মহাভারত জুড়েই তো রাজনীতি। ব্রিগেডের এই গীতা কি সেই রাজনীতির বাইরে? 2023 সালের ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠের গীতা পাঠ। তার পরের বছর ছিল 2024-এর মেগা লোকসভা নির্বাচন। আবার 2025 সাল সেই ডিসেম্বর মাস ব্রিগেডে এবার 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠ, কারণ আগামী বছর 2026-এ রাজ্যে বিধানসভার মেগা নির্বাচন। নির্বাচন তো আর যুদ্ধের থেকে কম নয়। গীতা পাঠের আসরেও তাই লেগে গেল রাজনীতির ছোঁয়া। রবিবারের ব্রিগেডে দেখা গেল শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার থেকে রূপা, লকেট, দেবশ্রী, বিজেপি রাজ্য নেতৃত্বে প্রায় সবাইকে, এমনকি মাথায় গামছা বেঁধে হাজির দিলীপ ঘোষও। তাহলে কি তবে রাজনীতির কণ্ঠে গীতা, গীতার আড়ালে বিজেপি, ভোটের সমীকরণ? কোনোদিন গীতা পাঠ করে কোনো সরকার পরিবর্তিত হয়ে গেছে বা পরিবর্তন করার চেষ্টা হয়েছে এরকম নিদর্শন মনে হয় পশ্চিমবঙ্গে, কেন ভারত? হিন্দু সম্প্রদায় তো উজ্জীবিত হয়েছে। হিন্দু সমাজকে একত্রিত করবার কাজ আমাদের নয়। আমরা রাজনৈতিক দল, আমরা মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। আমরা যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিসর্জন চাই। তৃণমূল অবশ্য দাবি করছে গীতা পাঠের আসর আসলে বিজেপির পলিটিক্যাল মার্কেটিং। বিজেপি নেতাদের উপস্থিতিতে, বিজেপির পৃষ্ঠপোষকতায় বিজেপির একটা বকলমা পলিটিক্যাল ইভেন্ট। গীতা আমাদের কাছে শ্রদ্ধার, কিন্তু গীতা নিয়ে ভোট মার্কেটিং, গীতা নিয়ে পলিটিক্যাল মার্কেটিং, আমরা এর বিরোধী। গীতা বা হিন্দুত্বের এজেন্সি বিজেপিকে কেউ দেয়নি। তৃণমূল কংগ্রেস তারা বলছে এটাও নাকি রাজনীতির একটা অংশ। গীতা পাঠের মধ্যেও নাকি বিজেপির রাজনীতি আছে, এটা তাদের বক্তব্য। আয়োজকরা তো বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন, মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন তিনি প্রকৃত হিন্দু নন। আয়োজকরা বলতে পারবে কেন আমন্ত্রণ করেছিল। আমি তো মমতা ব্যানার্জিকে হিন্দু বলে মনে করি। শুভেন্দু অধিকারী সার্টিফিকেট লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু, হিন্দু নন। শুভেন্দু অধিকারীর সার্টিফিকেট লাগবে না, কোনো বিজেপি নেতার সার্টিফিকেট লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জন্মসূত্রে হিন্দু, ব্রাহ্মণ ঘরের কন্যা, কিন্তু তিনি নিজের ধর্মকে যেমন শ্রদ্ধা করেন তেমনি অন্য সব ধর্মকে তিনি শ্রদ্ধা করেন। মুখ্যমন্ত্রী আসতে পারতেন, যদি কারোর এরকম উদ্দেশ্য থাকতো সেটা ডাইলিউটেড হয়ে যেত। তিনি তো এলেন না, সময় শেষ, তৃণমূলের বিসর্জন অনিবার্য। ঘুরে ফিরে সেই রাজনীতি, ভোট যুদ্ধ। 5 লাখে গীতা পাঠের মধ্যেও ফলের আশা ছাড়ছেন না। বাংলায় এখন ধর্মের রাজনীতি, রাজনীতি ধর্ম।
तस्य संजनयन हर्षं गुरु সনাতনী হিন্দু বনাম সচ্চা মুসলমান। ভোটবঙ্গের রাজনীতি কি আপাতত দুভাগে বিভক্ত? শুভেন্দু অধিকারী যখন সনাতনী হিন্দুদের জন্য গলা ফাটাচ্ছেন, তখন সচ্চা মুসলিমদের পক্ষে ব্যাট ধরলেন হুমায়ুন। তোমরা কারোর উপরে ভরসা করো না, তোমরা ইমান নিয়ে চলো এবং 90টা সিটে মুসলমান যোগ্য মুসলমানদের, পাতা খদ্দের, গেঁজা খদ্দের, মদ খদ্দের, সুদ খদ্দের তোমরা ভোট দিও না। যারা সাচ্চা মুসলমান হবে তাদের ভোট দিয়ে তোমাদের শক্তির জানান দাও। এখানেই থামেননি হুমায়ুন। বাবরি মসজিদের শিলান্যাসের পরের দিনই আরও বড় বার্তা দিলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক। জানালেন সামনের ভোটে আসাউদ্দিন ওয়াইসির AIMIM এর সঙ্গে জোট বাঁধতে চলেছেন তিনি। স্তরের যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা তার সাথে আছেন এমনটাই তিনি দাবি করছেন। ইতিমধ্যে ওয়াইসির সঙ্গে তার কথা হয়েছে, সিট অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে তার জন্য তিনি সব দিক খোলা রাখছেন। আমি ওয়াইসি সাহেবের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করব, ওয়াইসির সাথে কথা হয়েছে, রাত্রিতেই কথা হয়েছে। হায়দ্রাবাদের ওয়াইসি আর বেঙ্গলের হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি কেড়ে নেওয়ার লড়াই আমার শুরু। হুমায়ুন যে মিমের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন সেই ইঙ্গিত দুদিন আগেই মিলেছিল। তারপর থেকেই তৃণমূলের নেতাদের নিশানায় চলে এসেছে ওয়েসির দল। বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয় সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। হুমায়ুনের এদিনের ঘোষণায় যদিও তৃণমূলের হাতই দেখতে পাচ্ছে বিজেপি, তাদের সাফ কথা হুমায়ুনকে সামনে রেখে কৌশলে বিভাজনের রাজনীতি করছে তৃণমূল। এটা তো তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। পরিকল্পিতভাবে হুমায়ুন কবিরকে দিয়ে এই কাজ করানো হয়েছে। হুমায়ুন কবির যেদিন বলেছিল যে 70% মানুষ আমরা আছি এখানে, 30%কে কেটে ভাসিয়ে দেবো, সেদিন তো মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দেননি। AIMM का क्यों, मुस्लिम लीग जो है सबके साथ जो गठबंधन करे, इसका फायदा क्या करेंगे? उसको पीठ में जो खाल है वो जो खुलने वाला है उससे बचाएंगे। 2021 বিধানসভা নির্বাচনে ভরতপুরে প্রার্থী দিয়েছিল মিম। এই ভরতপুরেরই বিধায়ক হুমায়ুন কবির। এখন সেই মিমের সঙ্গেই হাত মেলানোর কথা বলছেন হুমায়ুন। সন্দেহ নেই মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট ব্যাংকে এক নতুন জল্পনার জন্ম দিলেন তিনি। 22 তারিখে হুমায়ুন কবিরের নতুন দলের আত্মপ্রকাশ হবে এবং এই দল আত্মপ্রকাশ হলে রাজনৈতিক সমীকরণ কোন দিকে দাঁড়ায় সেদিকেই নজর থাকছে সবার। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে সোমা, জি 24 ঘন্টা। ধর্ম বিনে গীত নেই। আপনি বলুন তো, টানা 48 ঘন্টা ধরে শুধু ধর্মের গান শুনছেন, হয় মুসলিম নয় হিন্দু, হয় গীতা নয় মসজিদ। ভালো লাগছে? আপনি চান এটা? মানুষের কথা শুনতে চান না? আপনার কথা শুনতে চান না? আপনার দরকার নিয়ে নেতা গলা ফাটাবে, চিৎকার করবে, সমাবেশ করবে, ব্রিগেড হবে, চান না এটা? আমরা সবাই চাই, কিন্তু তবুও ধর্মের বড়ি গুলিয়ে গুলিয়ে খাইয়ে দেওয়া হবে। হুমায়ুন কবির বিতর্ক মুখে নিয়ে চলাফেরা তার স্বভাবগত। বাবরির আদলে মসজিদ তৈরি গো নিয়ে দল থেকে চিরজীবনের মতো সাসপেন্ড হয়েছেন। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ইট গেঁথে বাবরি মসজিদের সূচনা করে হুমায়ুনের ঘোষণা, 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করবেন তিনি। ব্রিগেডে গীতা পাঠের দিনই ঘোষণা হুমায়ুনের। হুমায়ুন কবির আজ সকালবেলা যে শিলান্যাসের গতকাল যেখানে হয়েছে সেই জায়গায় ইতিমধ্যেই এসে হাজির হয়েছেন। আজকেও কিন্তু এই শিলান্যাসের জায়গায় প্রচুর পরিমাণে মানুষজন এসেছেন তার সঙ্গে একবার দেখা করার জন্য। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো। 1 লক্ষ মুর্শিদাবাদের কোন
জায়গায় প্যান্ডেল করব বড় করে। হুমায়ুন দাবি করেছেন বেলডাঙ্গার পর এবার রামপুরহাট ও মালদাতেও বাবরির আদলে মসজিদ তৈরি করবেন। बाबरी मस्जिद यहाँ बनेगी नंबर 1, नंबर 2 बीरभूम में बनाएंगे, नंबर 3 मालदा में बनाएगी। এসবে কি ভোটের আগে বাজার গরমের চেষ্টা? হুমায়ুনকে নিশানা করেছেন ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে আসা ধর্মগুরুরাও। आस्था पूजा स्थल बनाना बुरा नहीं है, लेकिन विदेशी आक्रांताओं के नाम से बनाना ये इस भारत का दुर्भाग्य है, इस भारत का दुर्भाग्य है। पूरी सज्जन शक्तियों को एकजुट होना चाहिए। हिंदू समाज बाबर के बाबरों की एक भी नहीं सुनेगा। প্রশ্ন হচ্ছে ধর্মকে হাতিয়ার করে রাজনীতির খোলা জলে মাছ ধরতে চাইছেন হুমায়ুন। বাবররা দেশ শাসন করলে বাবরি মসজিদ তো হবেই। কিছু মানুষ কলোনিয়াল হ্যাংওভার থেকে মুক্ত হতে পারেনি, আর কিছু মানুষ ব্লক ভোটের বিভাজনের রাজনীতি করছে। আর হিন্দু শব্দের অর্থই হলো বহুত্ববাদ, সকলের সাথে সকলকে নিয়ে। পবিত্র গীতা এবং পবিত্র কোরআন, এটার যে মাহাত্ম্য, এটা যে আরাধ্য এবং এটা উপাসনার এবং এটা দর্শনের, এটা প্রার্থনার, উল্টে এটাকে বাহুবল প্রদর্শনের কাজে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। 2026 বিধানসভা নির্বাচনে মেরুকরণের রাজনীতিতে এক নয়া মাত্রা যোগ করে দিয়েছেন হুমায়ুন কবির। সংখ্যালঘু রাজনীতির তাস খেলে আদৌ কি নিজের হারিয়ে যাওয়া রাজনৈতিক ক্যারিয়ারের পালে হাওয়া লাগাতে পারবেন হুমায়ুন? সনাতনী হিন্দু বনাম সচ্চা মুসলমান, ভোটবঙ্গের রাজনীতি কি আপাতত দুভাগে বিভক্ত? শুভেন্দু অধিকারী যখন সনাতনী হিন্দুদের জন্য গলা ফাটাচ্ছেন, তখন সচ্চা মুসলিমদের পক্ষে ব্যাট ধরলেন হুমায়ুন। তোমরা কারোর উপরে ভরসা করো না, তোমরা ইমান নিয়ে চলো এবং 90টা সিটে মুসলমান যোগ্য মুসলমানদের, পাতা খরদের, গাঁজা খরদের, মদ খরদের, সুদ খরদের তোমরা ভোট দিও না। যারা সাচ্চা মুসলমান হবে তাদের ভোট দিয়ে তোমাদের শক্তির জানান দাও। এখানেই থামেননি হুমায়ুন। বাবরি মসজিদের শিলান্যাসের পরের দিনই আরও বড় বার্তা দিলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক। জানালেন সামনের ভোটে আসাউদ্দিন ওয়াইসির AIMIM এর সঙ্গে জোট বাঁধতে চলেছেন তিনি। স্তরের যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা তার সাথে আছেন, এমনটাই তিনি দাবি করছেন। ইতিমধ্যে ওয়াইসির সঙ্গে তার কথা হয়েছে, সিট অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে তার জন্য তিনি সব দিক খোলা রাখছেন। আমি ওয়াইসি সাহেবের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করব, ওয়াইসির সাথে কথা হয়েছে, রাত্রিতেই কথা হয়েছে। হায়দ্রাবাদের ওয়াইসি আর বেঙ্গলের হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি কেড়ে নেওয়ার লড়াই আমার শুরু। হুমায়ুন যে মিমের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারেন সেই ইঙ্গিত দুদিন আগেই মিলেছিল। তারপর থেকেই তৃণমূলের নেতাদের নিশানায় চলে এসেছে ওয়েসির দল। বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। হুমায়ুনের এদিনের ঘোষণায় যদিও তৃণমূলের হাতই দেখতে পাচ্ছে বিজেপি, তাদের সাফ কথা হুমায়ুনকে সামনে রেখে কৌশলে বিভাজনের রাজনীতি করছে তৃণমূল। এটা তো তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। পরিকল্পিতভাবে হুমায়ুন কবিরকে দিয়ে এই কাজ করানো হয়েছে। হুমায়ুন কবির যেদিন বলেছিল যে 70% মানুষ আমরা আছি এখানে, 30%কে কেটে ভাসিয়ে দেবো, সেদিন তো মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দেননি। AIMM का क्यों, मुस्लिम लीग जो है सबके साथ जो गठबंधन करे, इसका फायदा क्या करेंगे? उसको पीठ में जो खाल है वो जो खुलने वाला है उससे बचाएंगे। 2021 বিধানসভা নির্বাচনে ভরতপুরে প্রার্থী দিয়েছিল মিম। এই ভরতপুরেরই বিধায়ক হুমায়ুন কবির। এখন সেই মিমের সঙ্গেই হাত মেলানোর কথা বলছেন হুমায়ুন। সন্দেহ নেই মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট ব্যাংকে এক নতুন জল্পনার জন্ম দিলেন তিনি। 22 তারিখে হুমায়ুন কবিরের নতুন দলের আত্মপ্রকাশ হবে এবং এই দল আত্মপ্রকাশ হলে রাজনৈতিক সমীকরণ কোন দিকে দাঁড়ায় সেদিকেই নজর থাকছে সবার। আমরা কোনো মসজিদের বিরোধী নই। স্বাধীনতার 47 সালের পরে বহু
মসজিদ হয়েছে। ব্রিগেডের ময়দানে যে আজকে গীতা পাঠ হচ্ছে, আমি তাকে সাধুবাদ জানাচ্ছি। মুর্শিদাবাদে ঘটা করে বাবরি মসজিদের শিলান্যাসের পর কাটেনি 24 ঘন্টাও। কলকাতার বুকে হয়ে গেল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। অনেকে মনে করছেন এই দুয়ের কাঁধে চেপে ভোটের বাংলায় সাম্প্রদায়িক মেরুকরণের পালেও বাতাস লেগেছে। রাজনীতির কারবারিরা হিসেব কষছেন কার কত ফায়দা তা নিয়ে। যদিও দুই ধর্মেরই গুরুরা বিষয় দুটিকে দেখছেন একেবারে ভিন্ন দৃষ্টিতে। সে দৃষ্টিতে নেই হানাহানি বা ভেদাভেদের কালো পর্দা। ভোটের আবহে তেতে ওঠা বাংলায় যা একটু হলেও সুপবন। ফুরফুরা শরীফের পীরজাদা তোয়াহা সিদ্দিকী গীতা পাঠের অনুষ্ঠানকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন। ব্রিগেডের ময়দানে যে আজকে গীতা পাঠ হচ্ছে, আমি তাকে সাধুবাদ জানাচ্ছি যারা এর আয়োজন করেছে। কারণ গীতা পাঠের মাধ্যম দিয়ে যারা অমানুষ, যারা অন্য ধর্মের প্রতি আঘাত দেয়, তারা অন্তত ওই গীতা পাঠটা করে মানুষ হবে বলে মনে করি। এই ধরনের গীতা পাঠ শুধু একদিন করলে হবে না, এই গীতা পাঠটা প্রতিটা হিন্দু ভাইদের ঘরে ঘরে প্রতিদিন হওয়া উচিত বলে মনে করি। আমাদের আপত্তি খালি বাবরি নামটা নেই। আমি নিজে মুর্শিদাবাদে থাকি, আমি অনেক মন্দির করতে পারতাম কিন্তু মন্দির করিনি, আমি অনেক স্কুল করেছি। ভারতের নিজ ধর্মচারণের অধিকার নাগরিকদের দিয়েছে সংবিধান। অনেকটা সেই কথাই প্রতিধ্বনিত গীতা পাঠে অংশ নেওয়া এক সন্ন্যাসীর গলায়। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সকলের ধর্ম পালনের অধিকার আছে। ধর্ম পালনের জন্য হিন্দু মন্দিরে যায়, মুসলমান ভাইরা মসজিদে যান, খ্রিস্টান ভাইরা গির্জায় যান। ভারতবর্ষের আইন কানুন মেনে সকলের এটা অধিকার, তার ধর্মস্থান ধর্ম বিনে কি সত্যি আর কোনো গীত নেই বাংলায়? রাজনীতিরও নেই? রাজনীতি ধর্মান্ধ হয়ে গেল নাকি? দৌড়চ্ছে শুধু ধর্ম ধর্ম করে? নাকি রাজনীতির চেনা ছন্দটা এখনো আছে? মারামারি, বোমাবাজি, দোষারোপ, কুকথা হারিয়ে গেছে সব? আগামী 16ই ডিসেম্বর শেষ হচ্ছে এসআইআর এর প্রথম পর্ব। নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত অসংগৃহীত বা আনকালেক্টেবল ফর্মের সংখ্যা 56 লক্ষের আশপাশে। শেষ পর্যন্ত এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় তা নিয়ে জল্পনা কল্পনার মধ্যেই তেতে আছে বঙ্গ রাজনীতি। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে কমিশনের দপ্তরে লক্ষ মানুষকে নিয়ে ঘেরাও আন্দোলন হবে। এসআইআর শুরুর প্রথমেই এই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এসআইআর এর প্রথম পর্যায় শেষে সেই চড়া সুরেই কমিশনকে বিঁধলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। পূর্ব বর্ধমানে আউশগ্রামে দলের ভোট রক্ষা শিবিরে গিয়ে তার হুঁশিয়ারি কমিশনকে বুঝিয়ে দেওয়া হবে কত ধানে কত চাল। নির্বাচন কমিশনের কোনো রিপোর্টের কাছে আমাদের সেভাবে আমরা ধরছি না। নির্বাচন কমিশনও যা বিজেপিও তা, যা বিজেপি বলছে তাই নির্বাচন কমিশন করছে। মানুষের আগে ভোটার লিস্টে আমরা দেখি না, ড্রাফট ভোটার লিস্ট দেখি। একটা মানুষের নাম বাদ দিলে যে আন্দোলন হবে, ভারতবর্ষ সেই আন্দোলন এর আগে কোনোদিনও দেখেনি। মন্ত্রীর বক্তব্য, হাজার চক্রান্ত করলেও বিজেপি বাংলা দখল করতে পারবে না।
এই নির্বাচন কমিশন হচ্ছে বিজেপি বি টিম, তারা বিজেপি যা বলছে তাই করছে। তাই আমরা আমাদের লড়াই চলছে যাতে কোনো বৈধ ভোটারকে বাদ দিতে না পারি। যদি কোনো বৈধ ভোটার বাদ যায় তাহলে এইটুকু আমরা বলতে পারি, আমরা ইলেকশন কমিশনকে বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। বিজেপির পাল্টা তো বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যেভাবে চলে যাচ্ছেন তাতে আতঙ্কিত তৃণমূলের নেতারা। নির্বাচন কমিশনকে যে ভাষায় আক্রমণ করেছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই এসআইআর এর আতঙ্কে এখন আতঙ্কিত আছেন। এই ধরনের হুমকি দিয়ে কিছু হবে না। আমরা বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে অবিলম্বে এই নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন, নাহলে বাংলায় আগুন জ্বালাবে এই ধরনের নেতারা। সেই ভয় থেকেই কমিশনকে নিশানা করছেন তারা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 16ই ডিসেম্বর। তারপর যাবতীয় অভিযোগ আপত্তি খতিয়ে দেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 14ই ফেব্রুয়ারি। এখন প্রশ্ন হচ্ছে, সেই তালিকায় সত্যিই কি কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে? যদি তা হয় তাহলে কমিশনের সঙ্গে শাসক দলের সংঘাত যে তুঙ্গে উঠবে তা বলাই বাহুল্য। আচ্ছা, ধর্মের গুতোয় স্যার কি করছেন? তিনি কি লুকিয়ে পড়লেন নাকি? ধর্ম সরলে তবে উঁকি দেবেন? স্যারের কি খবর আজ? কত দাঁড়ালো আনকালেক্টেবল ফর্মের সংখ্যা? এই সংখ্যা যত বাড়বে তত নাকি কাঁপুনি ধরবে শাসক শিবিরে। বিজেপির আশা এটাই। বুথে 517 জন ভোটার, কিন্তু নেই একজনও মৃত ভোটার। নথি বলছে সকলেই জীবিত। চন্দ্রকোনার একটি বুথে বিশেষ নজর নির্বাচন কমিশনের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার 12টি ওয়ার্ডে মোট 21টি বুথ রয়েছে। 20টি বুথ মিলিয়ে মৃত ভোটারের সংখ্যা 249। একমাত্র 7 নম্বর ওয়ার্ডের গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের 148 নম্বর বুথে নেই কোনো মৃত ভোটার। 517 জন ভোটারের মধ্যে এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে 513 জনের। 4 জন স্থানান্তরিত ভোটার। বিধানসভা ভিত্তিক নির্বাচন কমিশনের প্রতিদিনের রিপোর্ট সামনে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। বিষয়টি অস্বাভাবিক ঠেকায় ইতিমধ্যেই বিডিও খোঁজ খবর নিয়েছেন। বুথে আসতে পারেন মহকুমা আধিকারিকরাও, যদিও নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী এই বুথের বিএলও। আমি সারা বছর কাজ করি, সারা বছর মানে মারা যাওয়ার তার 15 দিন ডেথ সার্টিফিকেট পাওয়ার পরেই মোটামুটি তাকে ডিলিট করে দিই। এমনকি এসআই ঘোষণা 27 তারিখের আগে 25 তারিখ সেদিনও 2টা ডিলিট হয়েছে। এই জন্য আমার বুথে কোনো ডেড ভোটার নেই। বিএলওর কাজে অসন্তোষ প্রকাশ করেননি গ্রামের বাসিন্দারাও। আমার স্বামী মানে কবে মারা গেছিলেন আপনি? 1.5 বছর হয়ে গেল। আচ্ছা, আমার তো ভোটার তালিকায় নাম তো ছিল। মারা যাওয়ার পর নাম কাটিয়েছে বিএলও? হ্যাঁ, কাটিয়েছে। উনি আসছিলেন? বিএলওর কাছে কোনো গাফিলতি দেখছেন না কোনো রাজনৈতিক দলও। মৃত ভোটার নেই, যেটুকু কাজ হয়েছে পারফেক্ট ভালোভাবে কাজ হয়েছে। বিএলও ভালো করে কাজ করেছে। যেটুকু যত ভোটার আছে ততই ভোটারের ফর্ম দেওয়া হয়েছে, তাছাড়া এক্সট্রা কোনো দেওয়া হয়নি। সার্ভে করে দেখলাম যেগুলো মৃত ছিল সেগুলো আগে সার্ভে নেই আর এতে, ঠিক আছে, সেই কারণে এই মুহূর্তে নেই। এই আবহে চন্দ্রকোনার বিএলওর পাশে যে যতই থাকুন না কেন, মৃত ভোটার শূন্য এই বুথ নজরে রয়েছে প্রশাসনের। এখানকার যে বিএলও আছেন প্রকাশ লাহা, উনি খুবই অ্যাক্টিভ। কেউ ডেথ হয়ে যাওয়ার পর, মারা যাওয়ার পর উনি 15 দিনের মধ্যেই ওটাকে রোলে আপডেট করে দেন। আমরা 148 পার্টকে খুব ভালো করে সার্ভে করেছি, এখনও করছি, খোঁজখবর নিচ্ছি। আমি কালকে গেছিলাম, তার আগেও গেছিলাম। আমার এখানে এই পার্টে 85+ ভোটার একজন আছে, তিনিও বেঁচে আছেন। আমি তার কালকে ছবি তুলে নিয়ে এসেছি। দিকে দিকে যখন শাসকের বিরুদ্ধে ভোটার তালিকায় মৃত ভোটারের নাম রেখে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন বিরোধীরা, সেখানে এই বুথ যেন ব্যতিক্রম। বিএলওর কাজের প্রশংসায় শাসক বিরোধীর একই সুর যেন মনে করাচ্ছে রবীন্দ্রনাথের কবিতার লাইন, রোজ কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। রাজনীতি তো কর্পোরেটের মতো টার্গেট বাঁধছে, আর কর্পোরেট এখন বলছে অফিসের বাইরে কোনো কাজ নয়, করব না কাজ। জানেন এই মর্মে বিল পর্যন্ত আনা হয়েছে। মানে ওয়ার্ক ফ্রম হোম, অফিস করার পরেও বাড়িতে বসেও ল্যাপটপে অনেক সময় কাজ করতে হচ্ছে। বিল এসেছে, করতে হবে না তাহলে? पहले इस अमेजिंग व्यू को देख और फिर देख हमारे बेचारे दोस्त को। And my team is going to put together all the information and you'll have the docket with you in 3 days.
সিনেমায় ছুটির মধ্যে অর্জুনকে কাজ করতে দেখে অবাক হয়েছিল বন্ধুরা। আজকের পৃথিবীতে এই দৃশ্য অবশ্য অবাক করার নয়। মোবাইল ল্যাপটপের দুনিয়ায় হঠাৎ করে হারিয়ে যাওয়া খুব কঠিন। শুধুমাত্র নিজের জন্য সময় পাওয়া আরও কঠিন। অফিসের পরেও পরপর ফোন, কনফারেন্স কল, ইমেল, কোনোটার থেকেই ছুটি নেই। আধুনিক কর্পোরেট চাকরির যুগে 8 ঘন্টা কাজের সেই নিয়ম কার্যত অতীত। বিশেষত লকডাউন পরবর্তী পৃথিবীতে অনলাইন কাজের পরিধি আরও বেড়েছে, আর সেই সঙ্গে কমেছে ব্যক্তিগত সময়। এই পরিস্থিতি থেকে মুক্তির পথ খুঁজতে এবার সংসদে বিল। এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে লোকসভায় পেশ করেছেন রাইট টু ডিসকানেক্ট বিল 2025। প্রাইভেট মেম্বার্স বিল হিসেবে বিলটি পেশ করেছেন বিরোধী আসনে থাকা সুপ্রিয়া। তার প্রস্তাব, কাজের নির্দিষ্ট সময়ের বাইরে কর্মচারীরা অফিসের কল, ইমেলের জবাব দিতে বাধ্য থাকবেন না। মানে ছুটির সময় বসের ফোন বা মেলের জবাব দেওয়ার আর দায় থাকবে না। সংস্থাগুলিও কর্মীদের নির্দিষ্ট সময়ের বাইরে কাজ দেবে না। সুলের পেশ করা বিলে কর্মীদের জন্য একাধিক সুযোগের কথা বলা হয়েছে। কর্মীরা নির্দিষ্ট কাজের সময়ের বাইরে অফিসের কলের উত্তর না দেওয়ার অধিকার পাবেন। উত্তর না দিলে কর্মীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। কাজের সময়ের বাইরে বা ছুটির দিনে অফিসের কাছ থেকে বিচ্ছিন্ন থাকার অধিকারের জন্য ওয়েলফেয়ার অথরিটি তৈরি হবে। কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা নির্দিষ্ট সময়ের বাইরে কাজের শর্ত ঠিক করবে। নির্দিষ্ট সময়ের বাইরে কাজ করলে ওভারটাইম পাওয়ার অধিকার থাকবে। নিয়ম না মানা হলে সংস্থাগুলিকে কর্মীদের জরিমানা দিতে হবে। ব্যক্তিগত পরিসরে অফিসের ব্যস্ততা ঢুকে পড়া দিনের শেষে মানসিক চাপ, অবসাদের মতো সমস্যা তৈরি করছে বলেই দাবি। আর সেখান থেকেই কর্মীদের বাঁচাতেই এই উদ্যোগ। তবে এটাই প্রথম নয়, এর আগেও এই নিয়ে আলোচনা হয়েছে। সেপ্টেম্বরে কেরল বিধানসভায় রাইট টু ডিসকানেক্ট বিল আনে সেখানকার শাসক দল এলডিএফ। কেরলে বিলে জেলা স্তরে বেসরকারি সংস্থার কর্মীদের অভিযোগ জানাতে সেল তৈরির কথা বলা হয়। 2019 সালেও সংসদে একই মর্মে প্রাইভেট মেম্বার্স বিল আনেন সুপ্রিয়া সুলে। আমাদের দেশে না হলেও ইউরোপের একাধিক দেশ কর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকার অধিকার দেয়। ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানি এবং বেলজিয়ামে কর্মীদের জন্য ইতিমধ্যেই এই আইন কার্যকর করে ফেলেছে। কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত এই বিল নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করবে কি? ইন্ডিগো কি সামলাতে পারলো নিজেদের? ইন্ডিগোর যা অবস্থা তাতে তো অথই জলে পড়েছেন লক্ষ লক্ষ বিমান যাত্রী। ইন্ডিগো সবচেয়ে বড় সংস্থা বিমানের আজকের দিনে, এবং সবথেকে ভরসাযোগ্য, কারণ ওদের টাইমিং। ইন্ডিগোয়ে যাওয়া মানে লেট হবে না। সেই ইন্ডিগো লেট করায় রেকর্ড গড়ে ফেললো, এমন রেকর্ড যা কেউ কখনো ছুঁতে পারবে কিনা সন্দেহ। ইন্ডিগো খুব চেষ্টা করছে, কিন্তু মানুষের ধৈর্যের বাঁধ কতক্ষণ থাকবে আর? পরপর 5 দিন ধরে অসংখ্য উড়ান বাতিল। দেশের বিভিন্ন বিমানবন্দরে পাল্লা দিয়ে ভিড় বাড়ছে অপেক্ষমান যাত্রীদের। শনিবার 113টি গন্তব্যের জন্য 700টিরও বেশি ফ্লাইট চালানো হয়। 5 দিন চরম ভোগান্তির পর 6 দিনের দিন ইন্ডিগোর দাবি রবিবার 1500টি বিমান চালানো হচ্ছে। পরিষেবা 75% বেশি স্বাভাবিক। কিন্তু এই 5 দিন কেন অপারেশন মুখ থুবড়ে পড়ল? ইন্ডিগোর তরফে বিপর্যয়ের কারণ হিসেবে কেন্দ্রের বিধিকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। ইন্ডিগোর সিও পিটার এলবার্সকে শনিবারই একটি শোকজ নোটিশ পাঠিয়েছে ডিজিসিএ। ইতিমধ্যে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডুও জানিয়েছেন কেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো তা খতিয়ে দেখতে কমিটি গঠন করা হয়েছে। বিপর্যয়ের 5 দিন কেটে গিয়েছে। ইন্ডিগোর পরিস্থিতি স্বাভাবিকের কথা বললেও গ্রাউন্ড রিপোর্ট বলছে অন্য কথা। কলকাতা থেকে দিল্লি, পাটনা থেকে বেঙ্গালুরু, একাধিক বিমানবন্দরে রবিবারও যাত্রী অসন্তোষের ছবি।
ইন্ডিগোর একের পর এক বিমান বাতিল হয়ে যাওয়ায় সমস্যা রীতিমতো বাড়ছিল বেশ কয়েকটা দিন ধরেই বিমান যাত্রীদের মধ্যে, যার ফলে কলকাতা বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীদের ভিড় বাড়ছিল। প্রত্যেকে অপেক্ষা করছিলেন, কেউ বা 3 থেকে 4 ঘন্টা, কেউ বা প্রায় 12 থেকে 14 ঘন্টা অপেক্ষারত অবস্থায় ছিলেন। সেই পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে, তবে এখনও পুরোপুরি সমস্যা কাটেনি। আজও কলকাতা বিমানবন্দরে দেখা যাচ্ছে বহু বিমান যাত্রী তারা অপেক্ষা করছেন, কেউ বা ঘরে ফেরার অপেক্ষায়, কেউ বা অপেক্ষায় তার নিজের কর্মস্থলে ফেরার। নিজের কাজের জন্য কত মাসে অসুবিধা হচ্ছে, ধরুন কারণ এমার্জেন্সি কাজ থাকলে সে পাচ্ছে না, মানে এটা একটা এয়ারলাইনকে মানে একটা সলভ করা দরকার। এটা বলা চলে যে মানুষগুলো এই যে আসছে তাদের বিভিন্ন কাজ থাকতে এমার্জেন্সি, এই কাজের জন্য তাদেরকে করা দরকার। इंडिगो फ्लाइट्स कैंसिलेशन की वजह से होने वाली दिक्कतों का सामना कर रहे लोगों की मुश्किलें बढ़ती जा रही हैं। ये दावा किया जा रहा है कि जल्दी से जल्दी इसका सॉल्यूशन निकाला जाएगा और स्थिति सामान्य हो जाएगी, लेकिन आप देख सकते हैं कि ये एयरपोर्ट पर क्या हाल है। लोग 12-12 घंटे से यहाँ पे स्टक्ड हैं या फंसे हुए हैं। कॉन्टेक्ट किए, उन्होंने बोला कि आप पहले तो कैंसिलेशन हुआ, फिर जब यहाँ आए तो यहाँ काउंटर पे यहाँ हड़कंप मचा हुआ था रात को ही। तो जब हड़कंप मचा तो फिर उन्होंने सुना नहीं, पहले फिर सुन रहे तो फिर बोले कि आप चेंजेबल हो सकता फ्लाइट, तो हमें दूसरे फ्लाइट में शिफ्ट कर दिया गया है। आपको जाना कहाँ है? हमें पोर्ट ब्लेयर जाना है। तो अभी आज की जो फ्लाइट है वो भी निश्चित नहीं है। तो अभी आपको कुछ खाना पानी कुछ ये कुछ नहीं, ये कुछ नहीं, यहाँ कुछ प्रोवाइडेड नहीं है। अच्छा, बाकी एयरलाइंस पे भी आपने कोशिश किया बात करने की, कितने की टिकट्स मिल रही हैं क्या? वो महंगा है जी, कॉस्टली है, बहुत कॉस्टली। ইন্ডিগো বিপর্যয় নিয়ে এবার সরব কংগ্রেস। মোটা অঙ্কের নির্বাচনী চাঁদা পেয়েই ইন্ডিগো নিয়ে নীরব কেন্দ্র, প্রশ্ন কংগ্রেসের। कि इसी साल सितंबर में मोदी जी के सबसे प्रिय ब्यूरोक्रेट अमिताभ कांत इंडिगो के बोर्ड ऑफ डायरेक्टर्स में आए हैं, क्यों उनसे सवाल नहीं पूछे जाएंगे? आप भूल गए कि इलेक्टोरल बॉन्ड में इसी इंडिगो ने 50 करोड़ के लगभग बीजेपी को दिया है। দেশব্যাপী ইন্ডিগোর অচলাবস্থায় এবার সংস্থার সিওর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখলেন এক পাইলট। খোলা চিঠিতে ওই পাইলটের দাবি ইন্ডিগোর ঔদ্ধত্যের পতন ঘটেছে। গোয়ার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত বাগা সি বিচ। আরপোরায় বার্চবাই রোমিও লেনে এক ক্লাবে চলছিল নাইট পার্টি। বছরের শেষে গোয়ায় পর্যটকদের ভিড় অন্যান্য সময়ের থেকে এমনি বেশি থাকে, আর সেরকমই একটি ক্লাবে তখন নাইট পার্টিতে কম বেশি 100 জন। শনিবার রাত তখন 12টার কাঁটা পেরিয়ে গিয়েছে। সকলেই তখন নাচ গানে মুশকুল। পার্টি চলাকালীন হঠাৎ বিধ্বংসী অগ্নিকাণ্ড। আগুন লাগার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে গোটা ক্লাবে। দাউ দাউ করে জ্বলছে আগুন। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দিয়েছেন সকলে। মৃতদের মধ্যে রয়েছেন কয়েকজন বিদেশি পর্যটক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন। খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ দমকল। যান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের আশ্বাস দিয়েছেন। ক্লাবের মালিক পলাতক, ক্লাবের জেনারেল ম্যানেজার গ্রেফতার। রবিবার সকালে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। इस पूरे इंसिडेंट की मैजिस्ट्रियल इंक्वायरी हमने बिठाई है, क्योंकि ये जो प्रेजेंट क्लब था उसके लिए कौन कौन सी परमिशन थी और किसने परमिशन दी थी उसकी पूरी इंक्वायरी की जाएगी। फायर सेफ्टी नॉर्म्स, बिल्डिंग कंस्ट्रक्शन नॉर्म्स फॉलो किए हैं क्या नहीं वो देखे जाएंगे, और जो कोई क्लब ओनर्स अभी हैं उनके खिलाफ अरेस्ट वारंट जारी किया है। उनके बाकी मैनेजर्स और बाकी उनको ऑलरेडी अरेस्ट कर चुके हैं, और उसकी मैजिस्ट्रियल इंक्वायरी करके जो कोई मैंने गलती मिलेगी उसको बिहाइंड द बार हम करेंगे। পুলিশের প্রাথমিক তদন্তে দাবি নাইট ক্লাবে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত কোনো নিয়ম মানা হয়নি। ক্লাবটি চালানোর জন্য প্রয়োজনীয় নথিপত্র ছিল না কর্তৃপক্ষের কাছে।
ক্লাবে প্রবেশের রাস্তা সংকীর্ণ হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে সমস্যা হয়। প্রায় 400 মিটার দূরেই দমকলের গাড়ি দাঁড় করাতে হয়। মৃতদের মধ্যে 14 জন হোটেল কর্মী, 4 জন পর্যটক। ইতিমধ্যেই 18 জনের দেহ শনাক্ত করা হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি তার সমবেদনা রইল। মৃতদের পরিবারের জন্য 2 লক্ষ এবং আহতদের জন্য 50,000 টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। যদিও বিরোধী কংগ্রেসের তরফে রাহুল গান্ধীর অভিযোগ, এটি শুধু একটি নিছক দুর্ঘটনা নয়, নিরাপত্তা এবং শাসকের অপরাধমূলক ব্যর্থতা। রবিবার মানেই তো ফিরে দেখা, আর ফিরে দেখতে গেলেই ভ্লাদিমির পুতিন। গত সপ্তাহের সবচেয়ে বড় শো যদি বলি, পুতিন ছাড়া কি আছে বলুন তো? রাশিয়ার প্রেসিডেন্টের একটা ছায়া নয়, কিন্তু 7টা ছায়া, 7টা। রাশিয়ান ভাষায় পুতিনের চারপাশে থাকা এই প্রভাবশালী বৃত্তকে সিলোভিকি বলা হয়। সহজ করে বললে সিলোভিকি মানে রাশিয়ার নিরাপত্তা এবং গোয়েন্দার মাথাদেরকে বোঝায়। এরাই রাশিয়ার আসল শক্তি কেন্দ্র। চলুন এই স্পেশাল 7 পরিচয় করে নেওয়া যাক। প্রথম জন নিকোলাই পাত্রুশেভ, রাশিয়ার নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান। 1970 সাল থেকে পুতিনকে চেনেন। এরপর গোয়েন্দা সংস্থা এফএসবির প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ, রাশিয়ার গোয়েন্দা বিভাগ এসভিআর এর প্রধান সের্গেই নারিশকিন। তিনি গত 35 বছর ধরে পুতিনকে চেনেন। চতুর্থ নামটি হলো প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু। সিলোভিকদের মধ্যে পঞ্চম নামটি প্রেসিডেন্টের অফিসের চিফ অফ স্টাফ অ্যান্টন ভাইনোর। তাকে জনসমক্ষে আমরা খুব কম দেখেছি। তাকে পুতিনের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী বলেই মনে করা হয়। ষষ্ঠ নাম ভ্যালেরি গেরাসিমভ। তিনি রুশ সেনাবাহিনীর একজন জেনারেল। সিলোভিকিদের তালিকার সপ্তম নাম ইউরি কোভালচুক। ইউরি কোনো সরকারি পদে নেই। পুতিনের সঙ্গে তার পারিবারিক আর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এই হলো পুতিনের 007। দেখলেন তো, রাশিয়ার প্রেসিডেন্টের সব সিদ্ধান্তে এদেরও মত থাকে, এমনটাই শোনা যায়। আরও একটা বিষয় আছে, সঞ্চার সাথী। যে সাথীকে সঙ্গে নিয়ে ঘুরতেই হবে বলে দিও। কেন্দ্র বলল না না থাক, সাথী আলাদাও থাকতে পারে। ডিগবাজিটাও না চুপচাপ খাওয়া যায়, বিশ্বাস করুন, চুপচাপ। কি হাক ডাক করে বলা হলো সঞ্চার সাথী বাধ্যতামূলক, ডিগবাজিটাও খাওয়া হয়ে গেল। বাধ্যতামূলক আর নয়, কিন্তু সেটা আপনি জানেন। হইচই হয়নি, চুপচাপ। নির্দেশ প্রত্যাহার করে ফেলল কেন্দ্র। স্মার্টফোনে কেন্দ্রীয় টেলি যোগাযোগ মন্ত্রকের সাইবার নিরাপত্তার অ্যাপ সঞ্চার সাথী প্রি ইনস্টলের কথাই বলছি। গতকালই এই অ্যাপ মোবাইল ফোনে প্রি ইনস্টলেশনের নির্দেশ ছিল কেন্দ্রীয় মন্ত্রকের। কেন্দ্রীয় সরকার এই নির্দেশ দেয় মোবাইল তৈরি করে যে সংস্থাগুলো তাদের। কেন্দ্রীয় টেলি যোগাযোগ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয় 90 দিনের মধ্যে বাজারে আসতে চলেছে এমন স্মার্টফোনে সঞ্চার সাথী অ্যাপ প্রি ইনস্টল করে দিতে হবে। মানে আপনি মোবাইল কিনলেই ফ্রিতে একটা অ্যাপ পাবেন। পুরনো ফোনে আপডেটের মাধ্যমে এই অ্যাপ ইনস্টল করতে হবে। গতকালই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলে দিয়েছিলেন ইউজারের উপর নির্ভর করবে তিনি এই অ্যাপ চান কি চান না। মানে যে মোবাইলে আপনার অপশন থাকছে আপনি ইনস্টল করবেন না করবেন না, কিন্তু প্রি ইনস্টল থাকলে বাধ্যতামূলক মোবাইলে অ্যাপটা চলে আসছে। এরপর আপনার সিদ্ধান্ত, আপনি রাখবেন না রাখবেন না। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বক্তব্য অনুযায়ী সেখানেই খুব সবিস্তারে গতকাল বলেছিলাম কিভাবে আপনার মোবাইলের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে একটা নির্দিষ্ট সার্ভারে, কারোর নজরদারিতে। বিস্তর হইচই। নিশ্চয়ই ব্যাপারটা বুঝেছেন। এই নীতি যারা গতকাল প্রকাশ করেছিলেন তারা চুপচাপ বলে দিয়েছেন না না প্রি ইনস্টল করতে হবে না। মানে অ্যাপ বাধ্যতামূলক নয়। আপনি নতুন যে ফোন কিনবেন আগামী 6 মাসে, সেখানে এই অ্যাপ থাকবে না। সূত্র মারফত যতটুকু খবর, তাতে বহু মোবাইল প্রস্তুতকারক সংস্থা এই অ্যাপ প্রি ইনস্টল করতে রাজি হয়নি। তারা সরকারি নির্দেশিকা মানতেই চায়নি।
ঘরে বাইরে চাপের মুখে পড়েই কি ডিগবাজি চুপচাপ? আজ আর একটা নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় মন্ত্রক। জানিয়ে দেওয়া হয়েছে সঞ্চার সাথী অ্যাপ মোবাইল ফোনে বা স্মার্টফোনে প্রি ইনস্টল বাধ্যতামূলক নয়। আগের নির্দেশিকা প্রত্যাহার করা হলো সেটাও বলা হয়েছে। মানে সাইবার সুরক্ষার কথা বলে কেন্দ্র এই অ্যাপ রাখতেই হবে মোবাইলে যে নির্দেশ দিয়েছিল তা তুলে নেওয়া হলো। টুকরো খবর প্রত্যেক দিনের মতোই এক ঝলকে রবিবারও। মিমের সঙ্গে আসন সমঝোতা কথা হয়েছে ওয়েসির সঙ্গে, দাবি হুমায়ুনের। শুভেন্দুর কোর কমিটির সদস্য হুমায়ুন। দেশের একতার পক্ষে বিপজ্জনক এমন কারোর সঙ্গ ওয়েসি দেন না, পাল্টা ঘোষণা IAI মিম এর। ছাব্বিশের আগে ফের ধর্মযুদ্ধ। হুমায়ুনের বাবরি শিলান্যাসের পর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। রাজনীতির ময়দানে ভোটের অঙ্ক। একসময় লাল ব্রিগেড, আজ গেরুয়া। ব্রিগেডে জমকালো গীতা পাঠ, শোভাযাত্রা, মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি। সাধু সন্তদের আমন্ত্রণ। অনুষ্ঠানে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী, সাধ্বী ঋতম্ভরা। জঙ্গলে বিবস্ত্র মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। নোদাখালীতে হাড়হিম করা খুন। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত বিজেপি নেতা সহ আটক 2, দাবি এলাকাবাসীর। ফের আতঙ্ক বউবাজারে ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ। মেট্রো ভাইব্রেশনের জেরেই বিপত্তি বলে অভিযোগ। নতুন করে আতঙ্ক বউবাজারে। বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের ঘটনা, আহত একজন। ভেঙে গেল স্মৃতি মান্ধানার বিয়ে। নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে কথা জানিয়েছেন তারকা ক্রিকেটার। এক্সে পোস্টে পাল্টা ক্ষোভ উগরে দিয়েছেন পলাশ মুচ্ছল। শেষ পর্যন্ত পলাশ মুচ্ছলের সঙ্গে সম্পর্ক ভাঙার ঘোষণা করে দিলেন ক্রিকেটার স্মৃতি মান্ধানা। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন ভারতীয় দলের সহ অধিনায়ক। নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতি এবং পলাশের। গায়ে হলুদ সঙ্গীত হয়ে গিয়েছিল। তবে বিয়ের ঠিক আগেই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। তখন থেকে ছড়িয়ে পড়ে বিয়ে ভাঙার জল্পনা। এবার তাতেই শিলমোহর দিলেন দুজনে। সত্যি কখনো ছুটি নেয় না, সত্যের কোনো বিশ্রাম নেই। বিশ্রাম নিলে তো দুনিয়া বন্ধ হয়ে যাবে। মনে রাখবেন, যেখানে যত অধর্মই হোক, সত্য সর্বদা থাকবেই। রোজ দেখুন, যা বলবো সত্যি বলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।